পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন, যেই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে হাদি ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই হাদিকে চেনেন, সেই শামা হাদি। এখন সেই হাদির ভক্তরা কেন চিন্তিত তা মমতা ব্যানার্জির বক্তব্য শুনলে আমরা বুঝতে পারবো। চ্যানেল 24 বাংলাদেশের একটি প্রমিনেন্ট সংবাদ মাধ্যম, তারা শিরোনাম করেছে হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য। তিনি হাদির নামটি নেননি, কিন্তু তিনি যেটি বলেছেন তা কিন্তু স্পর্শকাতর। চলুন মমতা ব্যানার্জির মুখ থেকে শুনি। এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। আচ্ছা, হোম মিনিস্টার ভারতের মমতা ব্যানার্জিকে ফোন করে বলেছিলেন, অতীতের একটি ঘটনা বিশ্লেষণ করছেন যেখানে এসটিএফ বাংলাদেশ থেকে খুন করে যাওয়া কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল। এসটিএফ হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স, এটি পশ্চিমবঙ্গের পুলিশের একটি বিশেষ ইউনিট, বাংলাদেশি বন্ধুদেরকে বলতে চাই, এবং তাদের কাজ হচ্ছে সন্ত্রাসবাদ দমন, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, মাদক চোরাচালান প্রতিরোধ, জাল নোট বা সংঘবদ্ধ অপরাধ দমন, এগুলো তারা করে থাকে। তো সেই এসটিএফ বাংলাদেশের কোনো একজন খুনিকে অ্যারেস্ট করেছে, অমিত শাহ তাকে ফোন করে সেই খুনিকে ছাড়িয়ে দেওয়ার কথা নাকি বলেছেন, এমনটাই মমতা ব্যানার্জি বলছেন। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আচ্ছা, মমতা ব্যানার্জি বলছেন গভর্নমেন্ট, উনি গভর্নমেন্টকে গভর্নমেন্ট বলেন, তো তিনি বলছেন তার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, এখন তিনি নাম জানেন, তিনি একজন তথ্য ভাণ্ডার, এই সেই। মাননীয়া মমতা ব্যানার্জি এবং তার যারা সমর্থক রয়েছেন তাদেরকে একটু প্রথমে নিশ্চিত করি, আমি আমার অ্যাক্টিভিজম 10 বছরের বেশি সময় ধরে করি, নিজেও পশ্চিমবাংলায় থেকেছি, পশ্চিমবাংলার পুলিশ দ্বারা অন্যায়ের শিকার হয়েছি, কিন্তু কোনো দিন মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো কটু কথা বলিনি। এর কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, এবং আমাদের কাছে, বাংলাদেশিদের কাছে ভারতের অন্য যেসব কোনো রাজ্যের চেয়ে বাংলাটা গুরুত্বপূর্ণ, পশ্চিমবাংলা। তো পশ্চিমবাংলার তিনি একজন নারী মুখ্যমন্ত্রী, তার প্রতি আমি সবসময় শ্রদ্ধা রেখেছি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা ব্যানার্জি আপনি তো খুনি, আপনার নিজের মুখে সেটি স্বীকার করলেন। বাংলাদেশ থেকে আসা কোনো একজন খুনিকে আপনার টাস্ক ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স অ্যারেস্ট করেছে, আপনি অমিত শাহের অনুরোধে সেটি চেপে গেছেন, গোপন রেখেছেন। রবি ঠাকুরের সেই উক্তি তাহলে কি হবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনি একই অপরাধী, তো অমিত শাহ খারাপ হলে আপনি তো খারাপ। আর এতদিন আপনি গভর্নমেন্টে ছিলেন তাই জিনিসটা গোপন রেখেছিলেন, এখন গভর্নমেন্টে নেই বলে দিচ্ছেন, ব্যাপারটা কেমন না, দেশদ্রোহিতার মতো না? যদি ভারত বাংলাদেশে কাউকে খুন করায় সেটা তো আপনার রাষ্ট্রীয় স্বার্থ, তাই না? এখন যাকে খুন করানোর কথা বলা হচ্ছে শামা হাদি, তার স্লোগান যেন কি ছিল, ভারত বিদ্বেষ নাকি ভারত প্রেম? বিদ্বেষ বা প্রেম কোনোটাই ভালো না। বাংলাদেশে কিছু ছেলেপেলেরা মানে ইদানিং লাইমলাইটে আছে, তারা ভারত বিদ্বেষী কয়েকটা কথা বলতে পারলেই হিরো হয়ে যায়। এবং এই মবদের স্টার যে নিয়ন্ত্রণ করে
অন্যতম, সে হচ্ছে পিনাকি ভট্টাচার্য। মমতা ব্যানার্জি, আপনি এক খুনির কথা বলছেন যে হাদিকে খুন করেছে, এমনটা ইঙ্গিত করেছেন। হাদি কি আপনাদের প্রোডাক্ট না? পিনাকি ভট্টাচার্য আপনার রাজ্যে পশ্চিমবাংলা থেকে জাল পাসপোর্ট, ভারতীয় জাল পাসপোর্ট বানিয়ে সে থাইল্যান্ড হয়ে ফ্রান্স গেল কী করে? আপনি কি বাংলাদেশের খুনিদের আশ্রয় দেন না? আমি আপনার রাজ্যে 5 বছর থেকেছি, আমি জানি বাংলাদেশের সন্ত্রাসী মুসলিমরাও এখানে গিয়ে খুব সহজে আশ্রয় পেতে পারে যে কোনো হিন্দু বা অন্য ধর্মীয় সংখ্যালঘুদের চেয়ে। সেগুলো খুব আরাম ছিল। আজকে এসে আপনি বাংলাদেশকে আরও অশান্ত করতে চাইছেন। আপনার একটু বাংলা, এই যে জয় বাংলা বলেন, বাংলাকে ভালোবাসেন? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তো বাংলাদেশে সমাহিত রয়েছেন। তার কবরের পাশে একটি ছেলের কবর দেওয়া হয়েছে, নাম তার ওই শামাহাদি। শামাহাদি কেন বললাম শুনুন তার মুখ থেকে। নারীর প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসার নমুনা। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু চিন্তা ফেলাইতে হবে খানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। মমতা ব্যানার্জি, এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? এই হাদি গোপালগঞ্জের মানুষের উপরে গণহত্যা চালানোর জন্য উস্কে দিয়েছিল, শুনুন তার মুখ থেকে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। হাদির এই বক্তব্য কোনো র্যান্ডম বক্তব্য নয়। যখন মিলিটারি গোপালগঞ্জে গণহত্যা চালায় এবং তারা কয়েকজনকে হত্যা করে, তখন কিন্তু সেই কথা বলেছিল। গোপালগঞ্জ একটি স্থান, একটি ভূমিকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছে, গণহত্যা চালানোর ডাক দিয়েছে। সেই ছেলেকে কে না কে হত্যা করেছে, যে অভিযুক্ত, তাকে আবার জামাত ইসলামী জেলখানা থেকে ছাড়িয়েছে। আওয়ামী লীগের আমলে সেই ছেলে কিন্তু অস্ত্র মামলায় জেলে ছিল। তো সেই ছেলেকে ভারত আশ্রয় দিল এবং আপনার রাজ্যে অ্যারেস্ট হলো, আবার তাকে ছেড়ে দেওয়া হলো, যেহেতু অমিত শাহ বলেছেন আপনি ছেড়ে দিয়েছেন একজন খুনিকে। আপনি জানতেন, সবই জানেন, গোপন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এরকম একটা ছেলে পশ্চিমবাংলায় কোনো একটা সিকিউরিটি এজেন্সি, পুলিশ কারোর কাছে অ্যারেস্ট হলে আর যদি ছাড়া পায়ও, সে কেন বাংলায় থাকলো? তাকে তো পরবর্তীতে পশ্চিমবাংলার বর্ডার সংলগ্নই পাওয়া গেল। কারণটা কি? আমাদেরকে কি বোঝাবেন? বাংলায় কেউ অ্যারেস্ট হলে ওই রাজ্যে আর কেউ থাকে? এটা যেগুলো শিশু বুঝবে, অন্য রাজ্যে চলে যাবে। সে যদি বিজেপির বা এই সেন্ট্রালের অ্যাপয়েন্ট করা হয় হাদিকে খুন করার জন্য, হাদি কোন এক ব্যক্তি তাকে খুন করার জন্য ভারত লোক পাঠিয়েছে, তো সে বাংলাদেশি লোক যদিও, তো এই ছেলেটাকে যদি ভারত পাঠিয়েও থাকে, সে তো দিল্লি অবস্থান করবে, সে তো উত্তরপ্রদেশে অবস্থান করবে, অথবা সে গুজরাট অবস্থান করবে, কেন বাংলায়? প্রিয় মমতা ব্যানার্জি, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের না, সকল বাঙালির। সেক্ষেত্রে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে বলা উচিত ছিল যে এইরকম একটা অর্বাচীন ছেলেকে কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করা যাবে না। বাংলাদেশ, তোমরা লাশ রাখতে না পারলে লাশ ফেরত দাও। আমি এই কবর এগুলোতে বিশ্বাস করি না। আমার নিজেরই দেহ দান করা, আমি নিজের, মানুষ বাঁচবে তার কর্মে, দেহে না। আপনি যদি কবর বানাতে হয় তাহলে তাজমহল বানান, মানুষ হয়তো তাজমহল দেখতে যাবে আপনার কবরে। তো এই ধরনের কবর বানিয়ে জায়গা দখলের পক্ষে আমি না। তো সেই কাজী নজরুল ইসলামের কবর যদি ধরছি প্রতীকী, মানে এটা এখানে গিয়ে অনেকে শ্রদ্ধা জানান, ঠিক আছে, তো সেই কবর ফেরত চাওয়া উচিত ছিল। আপনার যদি কোনো ব্যক্তিত্ব থাকতো, বাংলাকে যদি আপনি ভালোবাসতেন, অন্য একটা দেশকে আরও অশান্ত করতে চান। এই হাদি গ্রুপ কি করেছিল তার সো কল্ড হত্যার পরে? হ্যাঁ, সে হত্যার শিকার হয়েছে, কোনো বিচার বহির্ভূত হত্যা আমি সমর্থন করি না। হাদির এই দেশে বেঁচে থেকে বিচারের মুখোমুখি করা উচিত ছিল, সে তার প্রাপ্য বিচার পাওয়াটাই উচিত ছিল, কিন্তু তাকে হত্যা করে ফেলেছে কে না কে। এবং এটাকে কেন্দ্র করে কি করা হলো? আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, বাংলাদেশের প্রমিনেন্ট দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের ভবন পুড়িয়ে দেওয়া হলো। এই প্রথম আলো ডেইলি স্টারের পেছনে কে আছে? পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, এই দুই মবস্টার কন্টিনিউয়াসলি এই মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে এসেছে, এবং হাদি ভক্তরা গিয়ে পুড়িয়ে দিল। কিন্তু আনন্দবাজার বাংলার তথা ভারতবর্ষের, পুরো ভারতের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যম, বিতর্ক থাকবে কিন্তু তাদের যে বিস্তৃতি সেটা তো অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশে প্রথম আলো নিয়ে বিতর্ক আছে, ডেইলি স্টার নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারা সংবাদ মাধ্যম এবং অবশ্যই প্রমিনেন্ট। তো সংবাদ মাধ্যমকে পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, এটা কোনো সমাধান না। ব্যান করে দেওয়ার সমাধান না। তার সংবাদ ভালো লাগবে না, পড়বো না,
কিন্তু হাদিকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের উস্কানিতে এই ভাঙচুরটা করলো হাদি ভক্তরা, এবং পিনাকি ভট্টাচার্য আপনার রাজ্য থেকে জাল পাসপোর্ট বানিয়ে আজকে বাংলাদেশটাকে অশান্ত করছে। আপনি কি হাদি ব্যবসায় নেমেছেন? হাদির ভাই, হাদির স্ত্রী, হাদির আত্মীয় স্বজন সবাই তাকে বেঁচেছে, এবং কি হাদির পার্ট টাইম গার্লফ্রেন্ড, ফুল টাইম স্ত্রী, কত কত হাদি ব্যবসায়ীদের অভাব নেই। হাদি হত্যার বিচার চাই, আমাকে একটা গাড়ি দাও, আমাকে একটা প্লট দাও, আমাকে একটা ফ্ল্যাট দাও, আমাকে অমুক মিশনে অমুক জায়গায় চাকরি দাও। আমরা আজকের সমাবেশ থেকে ওসমান হাদিকে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের সাউওয়ামা ছিঁড়ে গেলাম ইনশাআল্লাহ। আপনার প্রতি আমার সম্মান ছিল। প্রথমত আপনি নারী, পাশের দেশের দীর্ঘ সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী। ভারতীয়রা আমাদের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। আমি সেই শ্রদ্ধার জায়গা থেকে দাঁড়িয়ে যে পার্শ্ববর্তী দেশের একজন মুখ্যমন্ত্রী, এটা আমার দেশের পলিটিক্স না, তাকে নিয়ে আমি কোনো কিছু বলবো না। আপনি স্পষ্ট একজন খুনি, এবং আপনার কথায় প্রমাণ করেছেন প্রশ্রয় দিয়ে তথাকথিত খুনিকে, এবং এখন রাজনৈতিক কূটকৌশলের জন্য বাংলাদেশটাকে অশান্ত করার দায়িত্বে নেমেছেন। আপনি কাজটা ভালো করছেন না মমতা ব্যানার্জি। আপনি পরাজিত হয়েছেন, কিন্তু সেই হিসাবে এই দীর্ঘ সময় ক্ষমতা থাকা আপনি বামপন্থীদের উপরে যে নির্যাতন চালিয়েছেন, বিজেপির উপরে যে নির্যাতন চালিয়েছেন, তা কিন্তু কম নয়। সেই তুলনায় দেখেন তো বাংলাদেশের মতো মব হয়েছিল কিনা পশ্চিমবাংলায়? হয়নি। আপনার ভালো লাগেনি, তাই না? যদি আপনাদের বাংলাদেশের মতো, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর, এমনকি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, যেই মুক্তিযুদ্ধ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, সেই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করেছে, সব কিছু করেছে, আপনি পশ্চিমবাংলায় সেটা চাইছেন? কি চাইছেন? এখন উস্কে দিচ্ছেন কেন বাংলাদেশকে? যতটুকু আপনি পেয়েছেন রাজনীতিতে থেকে, ভুলভাল কথাবার্তা, যা কিছু, সন্ত্রাসীদের তোষণ করা, মুসলমানদের ক্ষতি করা, মানে অনেকে মনে করেন আপনি তোষণ করেছেন, বস্তুত তাদের দমিয়ে রেখেছেন, তাদেরকে তাদের মুখের সামনে মূলা ঝুলিয়ে যা অন্যায় দাবি চেয়েছে সব অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। যেই সন্তানকে বাবা মা ফুল শুদ্ধ সব কিছুই করতে দেয়, তারা সঠিক বাবা মা না। একটা রাজ্যের পিতা বা মাতা হয় সেই রাজ্যের প্রধান। আপনি মুসলমানদের অন্যায় অপরাধকে প্রশ্রয় শুধু দেননি, এটা মানে ওপেন সিক্রেটও না, একদমই ওপেন। সবাই জানে যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো কেমন, এবং তাদের অহমিকা, তাদের দম্ভ। মনে হতো যে পশ্চিমবাংলায় হিন্দুরা সংখ্যালঘু, বাংলাদেশে বাঙালি হিন্দুরা সংখ্যালঘু, পশ্চিমবাংলায় বাঙালি হিন্দুরা সংখ্যালঘু। যাবে কোথায়? আপনার মতো এই ভুলভাল হিন্দি বলবে গিয়ে দিল্লিতে? আমি তো অনেক পরিযায়ী শ্রমিক বাংলাদেশে দেখেছি যারা বাংলাদেশ থেকে হিন্দু হয়ে বিতাড়িত হয়ে দিল্লি বা অন্যান্য রাজ্যে খুবই মানবেতর জীবনযাপন করেন, হিন্দি বলতে পারেন না, তাও কষ্ট করে থাকেন। সিআর পার্ক, ওটা তো শরণার্থী ক্যাম্প ছিল, সেখানে না হয় কিছু কিছু জায়গা বাঙালি অধ্যুষিত, সেখানে বাঙালিরা পশ্চিমবাংলা থেকে গেলেও ভালো থাকেন, কিন্তু আপনি পশ্চিমবাংলায় থাকতে দেবেন না বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের, যত খুনি সন্ত্রাসীদের জায়গা দেবেন, আবার সামনে এসে বড় বড় কথা বলবেন। মমতা ব্যানার্জি, হিপোক্রিট হয়েন না। আপনি যদি বাংলাদেশে আগুন লাগান, এটা কিন্তু পশ্চিমবাংলা সেই আগুনের বাইরে থাকবে না। শেখ হাসিনার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আপনার ভাইপো কত বড় একটা স্টুপিড, ক্যামেরার সামনে এসে বলছে শেখ হাসিনা এখানে অবৈধ অনুপ্রবেশকারী। আপনি 20 মাস ধরে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে অবৈধভাবে দিল্লিতে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি শরণার্থী, না শেখ হাসিনা অনুপ্রবেশকারী? পালিয়ে যাওয়ার তো সময় এসেছে। বাংলাদেশে হয়তো পালিয়ে যাবেন, আমরা আপনাকে আতিথ্যতা দেখাবো, এরকম ছোটো লোকই করবো না। কিসের ঘোটা দিচ্ছেন? শেখ হাসিনা ক্ষমতায় থাক, আপনারা দেশদ্রোহী, দেশপ্রেম আপনাদের নেই, আপনার নেই, আপনার ভাইপোরও নেই। ছাগল লাফায় খুঁটির জোরে। কেন বললাম এই কথাটি? শেখ হাসিনা ভারতকে অশান্ত হওয়া থেকে রক্ষা করেছেন। 10 ট্রাক অস্ত্র মামলার কথা মনে নেই? উলফাকে অস্ত্র বাংলাদেশ সরবরাহ করেছিল এই বিএনপি, সেই আমলে করেছিল না? 10 ট্রাক অস্ত্র, ভারী অস্ত্র। বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র যদি বাংলাদেশে হয়ে যায়, ভারতের অন্যান্য রাজ্যগুলো কি শান্ত থাকবে? ভারত ভেঙে তো অনেক টুকরোই হলো, আর কত ভাঙতে চান? আপনাদের মধ্যে দেশপ্রেম আছে?
শেখ হাসিনা শুধু ভারতের নিরাপত্তাই দেননি, বাংলাদেশকেও নিরাপদ রেখেছেন। এর কারণ যদি ভারতে বাংলাদেশ থেকে গিয়ে ডিস্টার্ব করে, ভারত কি বসে থাকবে? এই সত্য তো যে কোনো শিশুও বোঝে, আপনি বোঝেন না? উভয় দেশের মানুষ ভালো ছিল শেখ হাসিনার সময়। এই যে শেখ হাসিনা বিরোধীরা বলে এসেছে ভারতকে সব শেখ হাসিনা দিয়ে দিয়েছে, শেখ হাসিনা ভারতের বাংলাদেশ থেকে গিয়ে ভারতে ডিস্টার্ব না করাটা কি শুধু এই নিরাপত্তা নিশ্চিত করেছেন? কোনো কিছু দিয়ে থাকলে আমরা একটা চুক্তি হলো দেখতাম, শেখ হাসিনা দেশপ্রেমিক ছিলেন। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। দেখুন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রায় 2 বছর, ভারত নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন? তিনি তো প্রতিদিন লাইভ করছেন, বিভিন্ন বক্তব্য রাখছেন। আপনাকে নিয়ে কোনো উল্টাপাল্টা বলেছেন? বলেননি। কিন্তু আপনি কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করেছিলেন। তিস্তার জল কি করেছেন? তাও কিছু বলিনি। রাষ্ট্রীয় সিদ্ধান্ত, আপনি বাগড়া দিয়েছেন, এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা অধিকার কখনো পারলে অর্জন করে নেব, অধিকার আদায় করে নেব। কিন্তু দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেন, আমার দেশকে অশান্ত করবেন, এটা হতে দেওয়া যাবে না। এবং এই অশান্ত করে যদি আপনি মনে করেন হ্যাঁ আপনি একটা অন্য দেশের মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার এখনও কিছু চেলাচামুন্ডা আছে, এইভাবে হয় না। মাননীয়া, মুখ সংযত রাখবেন, বিচক্ষণতার সাথে থাকবেন। ক্ষমতায় থেকে তো যা তা ভুলভাল গান, ভুলভাল বক্তব্য, ভুলভাল ভাষার ব্যবহার সবই করেছেন। আপনার রাজ্যের মানুষজন আপনাকে মেনে নিয়েছেন। বাদাম বাদাম এক লোক গান গেয়েছিল, সে তো জাতীয় শিল্পী হয়ে গেছিল। আবার রানু মণ্ডল কী সব, মানে অনেক কিছুই হয়। আপনি মানে ওই 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 শব্দচয়ন, কবিতা, এগুলো ইচ্ছে করে করেছেন কিনা আমি জানি না। আপনি যদি মনোরঞ্জনের জন্য করে থাকেন, এটা আপনার ইচ্ছা আর আপনার রাজ্যের নাগরিকদের ইচ্ছা, তারা আপনাকে ভোট দিয়েছে, এইবার ভোট দেয়নি। কথা হচ্ছে যে বাংলাদেশের হাদি ব্যবসা আপনাকে করতে হবে না। প্লিজ আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত রাখুন, আমাদেরকে একটু শান্তভাবে থাকতে দিন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পশ্চিমবাংলার বা ভারতীয়রা যারা দেখলেন, মমতা ব্যানার্জির সমর্থক আপনি হতে পারেন, বিরোধী হতে পারেন। আমি আশা করব যে ভাষা সংযত রেখে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, এবং আমার বক্তব্যের সাথে আপনি দ্বিমত হয়ে থাকলে সেটি লিখে জানাবেন। আমি অবশ্যই সমৃদ্ধ হওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ।